যতদূর সম্ভব এবং নাপিতের সাধ্য নিশ্চুল তো হয়েছেন, অতঃপর কি করা যায় এই কথাই হর্ষবর্ধন ভাবছিলেন। দ্রষ্টব্য দেখতেই তিনি বাড়ি থেকে পাড়ি দিয়েছিলেন। অবশেষে এখানে এসে চাপতব্য জিনিসেরও সাক্ষাৎ পেলেন। মোটর গাড়ি থেকে মায়কলার খোসা পর্যন্ত চাপতে আর বাকি রইল না। এমনকি যা তার দুঃস্বপ্নেরও দূর গোচর ছিল, সেই ভয়াবহ ছাড়তব্য কাজটাও তিনি এই মাত্র সমাধা করে এসেছেন। অতঃপর আর কি করা যায়? আর কি করা যায় বলতো? গোবর্ধনের কাছে তিনি নিজের মনোভাব ব্যক্ত করলেন, কিন্তু তার চিন্তাধারা অন্য পথে। কেন? চাপার তো কতই এখনো বাকি রয়ে গেল। এরা আমার গরুর গাড়ি তো চাপেইনি এখনো। রিক্সো না কি বলে, ওই যে মানুষ টানা দু চাকার, ওর রসও তো এখনো টের পেলুম না। তেতলা মোটরের কথা ছেড়েই দাও, স্টেশনে সেই যে ট্যাক্সি না টাস্কি কি বলছিল, তাও চাপা হয়নি। দাদা এসো, এরকম পুঁচকে মোটর ভাড়া করে ঘোরা যাক ততক্ষণ। থাম থাম, তোর কেবল মোটর আর মোটর। কেন, কলার খোসায় যে চাপা গেল সেটা কি চাপা নয়? কটা লোক চাপতে পারে? সে তো তুমিই কেবল চেপেছো, আমি তো চাপিনি। কে বারণ করেছে চাপতে? এক ঝুড়ি কলা কিনে ফেললেই হলো। কলার খোসা মোটরের চেয়ে জোরে যায়। হ্যাঁ, চোখে কানে দেখতে দেয় না। হ্যাঁ, তা বেশ। কেন কেন? ওই তো ওখানে ঝুড়িতে বসে বিক্রি করছে। আমি টাকি চেপে কলা খেয়ে খেয়ে খোসা ফেলতে ফেলতে যাই, আর তুমি পেছনে খোসায় চেপে চেপে আসতে থাকো। আমি বরাবর জুগিয়ে যেতে পারবো, খোসার অভাব হবে না তোমার, তা বলে রাখছি। গোবর্ধনের প্ল্যানটা হর্ষবর্ধনের মনোপুত হয় না। ওহো, তা নয়। কোনোটা হয় না। টাকি চাপা কি কলা খাওয়া, গোবর্ধন দাদার মন্তব্য থেকে সেই দুরূহ তত্ত্ব উদ্ধারের চেষ্টা করছে। এমন সময় একজন অপরিচিত লোক এসে উভয়কে অভিবাদন করল। খবর কাগজ দেব বাবু। কাগজে কি হবে আর, চুল ছাঁটা তো হয়েই গেছে। শালুনে চুল ছাড়তে গেলে তো কাগজের দরকার হয় না, ওরা কাপড় মুড়ে দেয়। খবর কাগজ থাকলে কে যেত ওই হতভাগার সালুনে? ওর চেয়ে কাগজে মাথা গলিয়ে উবো হয়ে বসে ঘরোয়া নাপিতের কাছে ছাঁটানো ঢের ভালো। হ্যাঁ, ঢের ভালো। তা বাপু, একটু যদি আগে আসতে, নেওয়া যেত তোমার একখানা কাগজ। কোবরা, ছাঁটবি নাকি? নেব কাগজ। এসেছো যখন আশা করে, কেন একখান। কাগজওয়ালা সেদিনকার একখানা বাংলা কাগজ হর্ষবর্ধনের হাতে দেয়। মুহূর্তে তাকে বিচলিত হতে দেখা যায়। এ কি কাগজ? এত ছোট কেন? এ তো আমাদের পুরনো হিতবাদী নয়। না বাপু, আমাকে প্রকাণ্ড বড় একখানে কাগজ দাও। হিতবাদী দাও, কিংবা হিতবাদীর মতন। আজকের হোক পুরনো হোক, তাতে ক্ষতি নেই। টুকরো টাকরা এতগুলি আমার কি কাজে লাগবে? মাথা গললেও গা ঢাকা তো না এতে। পেতে বসা যাবে অন্তত, যদি টেবিলগুলোয় ছাড় পোকা থাকে দাদা। হ্যাঁ, তবে দাও তোমার কাগজ। হর্ষবর্ধন ঠন করে একটা টাকা ফেলে দেন। কোন কোন কাগজ দেবো বাবু? যা যা আছে দাও না। কেন তোমার? একটার মধ্যে কিন্তু ওর বেশি কিনতে পারবো না এখন। লোকটার বিস্ময় বিমূঢ়তা কাটিয়ে উঠবার আগেই আবার কাবু করে দেন। কি কাগজ দিচ্ছিলে তুমি, তাই না? হয় দাও 1 টাকার। ঘর তো একখান নয়, টেবিল চেয়ারও অনেক। আর যদি থেকে থাকে তাহলে ছাড় পোকাও অঢেল হবে। হকার তার বগলের সমস্ত কাগজ গুনতে থাকে। হর্ষবর্ধন তার থেকে একখানা টেনে নিয়ে ভাইয়ের হাতে দেন। কি কাগজ পড়ে দেখ তো গোবরা। হিতবাদী যে নয় তা আমি না পড়েই বলতে পারি, তবে হ্যাঁ, হিতবাদীর বাচ্চা হতে পারে। হ্যাঁ, বাচ্চা হাতি বাচ্চা হিতবাদীর মতোই দেখতে দাদা, বলছে আনন্দবাজার পত্রিকা। ঠিক হয়েছে, কলকাতার হাট বাজারের সব খবর রয়েছে এতে। সবাই তো কলকাতায় আমাদের মতো বেড়াতে আর টাকা উড়াতে আসে না। হাট বাজার কেনাকাটা করতেই অনেকের আশা হয়। তাদের সুবিধের জন্যই এই কাগজ। বুঝতে পেরেছিস গোবরা? যাতে লোকে, মানে যারা পার আগে অনর্থক না ঠকে যায়, বেশ আনন্দের সঙ্গে বাজার করতে পারে। অনেকক্ষণ আগেই বুঝেছি আমি। হ্যাঁ, তা বুঝবি তো, বলে দিলুম কি না।
এই জন্যই তোকে কিছু বলতে ইচ্ছা করে না। এই বলে তিনি ভাইয়ের প্রতি আর দৃকপাত না করে হকারের বিষয়ে নিজেকে ব্যাপৃত রাখেন। হ্যাঁ হ্যাঁ বাপু, তোমার কাছে যোগুবাবুর বাজার বলে কোনো কাগজ আছে? নেই? কাছে না থাক, একটু পরে এনে দিতে পারবে তো? পুরনো হলেও চলবে, পুরনো খবরও পড়া যায়, খবর থাকলেই হলো। খবর পড়া নিয়ে কথা, আজকের খবর আজকেই পড়তে হবে তার কোনো মানে নেই। ওই আমাদের বাড়ি, ওখানে গিয়ে দিয়ে এলেই হবে। হ্যাঁ, কি বলছো? ও নামে কোনো কাগজই নেই? একদম নেই? অসম্ভব, এ কখনো হতে পারে? যোগুবাবুর বাজার যখন আছে তখন কাগজও নিশ্চয়ই আছে ওখানকার, না? যোগুবাবুর বাজারই নেই তুমি বলতে চাও? বাজার আছে, বাজার আছে তো কাগজ নেই কেন হে? আশ্চর্য, থাকলে ভালো হতো। হকার ঘাড় নেড়ে জবাব দিচ্ছিল, এতক্ষণে কথা বলার ফুসরত পেল। 10.5 আনার কেবল হলো বাবু, আর 5.5 আনার আনন্দবাজার আমি একটু পরেই দিয়ে আসবো আপনার ওই বাসায়। দিয়ে যাব ঠিক, ঘাবড়াবেন না। হর্ষবর্ধন কাগজের তাড়না গোবরার কাঁধে চাপিয়ে দেন, দিয়ে ভ্রুক্ষেপ মাত্র না করে বিনা বাক্য ব্যয় অবলীলায় বাড়ির অভিমুখে রওনা হন। তখনকার মতো ভাইয়ের প্রতি তার আর চিত্ত নেই, তার মনের মধ্যে গজগজ হতে থাকে। আমি বললাম বলে তাই জানলো, আর বলে কি না জানি, অনেক আগেই জানতাম। কি ভয়ানক মিথ্যেবাদী দেখেছো? ইস, এমন জানোয়ার নিয়ে মানুষ কলকাতায় আসে। তারা স্কন্ধে গোবর্ধন দাদার অনুসরণ করে, সেও কোনো কথা বলে না। কোনোখানে যে তার দোষ হলো, যে অপরাধে দাদা চটে গেলেন, তার ক্ষুদ্র বুদ্ধিকে অনেক আন্দোলিত করেও সে তার কাছাকাছি পৌঁছতে পারে না। তার অন্তঃকরণেও ফৌস ফৌসানি শুরু হয়। তা যাবে তো যাও না বাপু, কলার খোসা চেপে। আমি কি বারণ করেছি না বাধা দিচ্ছি? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর তোমার দৌড় এ ধরমতলা। এখানে পৌঁছেছ কি অমনি আর একটি ধরাম, ব্যাস। ধরো এবার আস্ত থাকলে হয়। বাড়ির ভেতরে গিয়েও রফার কোনো লক্ষণ দেখা যায় না। কেউ কারোর সঙ্গে কথা বলে না। নিঃশব্দে যত টেবিল চেয়ারের উপর কাগজ সেতে চলে। সমস্ত ঘর নিঃশেষ করে বসবার কামরায় এসে দেখে ডেন্টিস্টের সম্পর্কিত দাড়ি ইচ্ছুক সেই ছেলেটি চেয়ারের একখানা কাগজ অপসারিত করে এক মনে পড়ছে। দাঁত তুলবার জন্য বোধহয় ডাকতে এসেছে। গোবর্ধনের এই রকম আশঙ্কা হয়। সে ভ্রুকুটি কুটিল নেত্রে তাকিয়ে থাকে। কি কন্দুব, এগুলো তোমার দাড়ি? আজকের কাগজটা একবার দেখতে এলাম। গোরা বলছিল, আমার কিন্তু বিশ্বাস হয় না। কে একজন পৃথ্বীশ রায় নাকি অমনি অমনি উড়োজাহাজে করে ইটালি বেড়াতে নিয়ে যাচ্ছেন। তা দেখছি সত্যিই। উড়োজাহাজ করে? হ্যাঁ, তাই বললে না তুমি? জাহাজ আজকাল উড়ছে নাকি? আমি তো জানতাম ওরা কেবল ডুবে যায়, কথায় বলে জাহাজ ডুবি। তুই থাম, তুই তো সব জানতিস। বড় কাগজে লিখেছে ছাপার অক্ষরে। কই দেখি, যখন ছেপে দিয়েছে তখন সত্যিই হবে। তিনজনের একসঙ্গে কাগজে হুমড়ি খেয়ে পড়ে এবং বিস্মিত দৃষ্টি একত্রিত হয়। হ্যাঁ, সত্যিই বটে। স্পষ্ট অক্ষরেই বিজ্ঞাপন দেওয়া। 28 বছর থেকে 88 বছরের মধ্যে দুজন দুঃসাহসিক সহযাত্রী চেয়েছেন পৃথ্বীশ রায়। তাদের তিনি ইটালি নিয়ে যাবেন, আবার ঘুরিয়ে আনবেন, ইত্যাদি। প্রায় মাসখানেক থেকে বিজ্ঞাপন দিচ্ছে। গোরা অনেক আগেই আমায় বলেছিল, কিন্তু আমাকে কি নিয়ে যাবে? আমাকে কি 28 বছরের মতো দেখতে? ঠিক বলুন তো, ভালো করে তাকিয়ে বলুন। মোটেই না, একদম না, বরং 8 বছরের মতোই অনেকটা। আমাদের আসামের অনেক 8 বছরের ছেলে তোমার মতো দেখতে। সেই জন্যই তো মাসখানেক থেকে দাড়ি কামাতে লেগেছি, কিন্তু কই এতদিনেও দাড়ি বেরোলো না তো। দাড়ি বেরোলেও না হয় 28 বলে নিজেকে চালাতে পারতাম, কিংবা যদি আগে থেকে আসামে জন্মাতাম তাহলেও হতো। নিশ্চয়ই, আবার 8 বছরে অনেকের গোঁফ দাড়ি বেরিয়ে যায়। আসামি বালকের সৌভাগ্যে ছেলেটি ঈর্ষান্বিত হয়। তাহলে এমনিতেও তো আমি 28 বছরের মতো দেখতে হতুম, আর দাড়িও হতো সেই সঙ্গে, গোঁফ পর্যন্ত। তাহলে ইটালি যাবার তবে বাধা ছিল কি? কিছু না। মাসখানেকের জন্য আসামে চেঞ্জে গেলেও তো হয়।
আমি যদি আসামে গিয়ে দাড়িতে জলপট্টি লাগাই আর দিনরাত পাখার বাতাস করি, তাহলেও কি 1 মাসে আমার দাড়ি গজাবে না? হবে না, আলবাত হবে, হতেই হবে দাড়িকে। জল হাওয়ার গুণ তবে কি? তবে তাই চাই, বাবাকে বলে কয়ে দেখি গে। ইটালি কোথায় দাদা? কোথায় আবার? বিলেতে। বিলেত আর ইটালি কি এক জায়গা নাকি? নিশ্চয়। খাপড়ার ইংরেজি যেমন টালি, বিলেতের ইংরেজি তেমনই ইটালি। এইবার বুঝেছি, নেপালের ইংরেজি যেমন ভুটানি। হর্ষবর্ধন কিছুটা শিথিল হয়। কিন্তু সে কথা তো নয়। আমি ভাবছি কি, বলো না দাদা, কি ভাবছো তুমি? ভাবছি যে আমাদের বয়স কিন্তু 28 থেকে 88-র মধ্যে। গোবর্ধন তড়াক করে লাফিয়ে ওঠে। হ্যাঁ, ভারী চমৎকার হয় দাদা। এই জন্যই তো তোমাকে দাদা বলি, তোমায় গড় করি এই জন্যই। তাহলে উড়োজাহাজেও চড়া হয়, জাহাজেই চাপিনি তো উড়োজাহাজ। তুই আছিস কেবল চাপবার তালে, আমাকে কত দিক ভাবতে হয়। ছেলে মানুষ সঙ্গে নিয়ে বিদেশে এসেছি, তার উপর বিদেশ থেকে আরও বিদেশে। 28 হলে কি হয়? তুই ওই ছোঁড়াটার চেয়েও অপকণ্ড। উড়োজাহাজ উল্টে গিয়ে যদি আকাশ থেকে ঝপাং করে পড়ে যাস, তখন কি আর খুঁজে পাওয়া যাবে তোকে? হাওয়ার চোটে কোথায় যে উড়ে যাবি কে জানে। অত উঁচু আকাশে হাওয়ার জোর কি কম? পড়বো কেন, আমি তোমাকে ধরে থাকবো, দেখো। হ্যাঁ, তাহলে হয়। আমি বেশ ভারী আছি, সহজে উল্টাতে পারবে না। তবে আর ইটালি যেতে বাধা কি আমাদের? বয়স তো আছেই, তাছাড়া দাড়িও রয়েছে। উড়োজাহাজে চাপতে হলে যা যা চাই। আমি তাই ভাবছিলুম, এ দুদিন কলকাতা থেকে বৃহৎ দেখলাম, এখন বিলেতটা একটু দেখে আসা যাক বরং। বিলেতের হালচাল আবার কীরকম কে জানে। হ্যাঁ, উড়োজাহাজে চাপতে পারলে মোটরে না চাপলেও চলে যায়, তত দুঃখ থাকে না আর। তবে চলো দাদা, বিজ্ঞাপনের ঠিকানাটা কারু কাছে বোতলে নিয়ে এক্ষুনি আমরা বেরিয়ে পড়ি, নয়তো অন্য সকলে আমাদের আগে গিয়ে ভিড় জমিয়ে ফেলবে। দেশের দাড়িওয়ালার তো আর অভাব নেই। আচ্ছা, আমরা যে ইতালি যাব সেই কথাই যে আমি ভাবছিলাম, তা তুই জানতে পেরেছিলি? একদম না। আমি কিন্তু জানতে পেরেছিলাম, খবর কাগজ পড়ে নয়। যেদিন বাড়ি থেকে পা বাড়িয়েছি তখনই জেনেছিলাম যে আমাদের ইটালি যেতে হবে, জানিস। গোবর্ধনের সংশয় হয়, প্রায় প্রতিবাদ করে বসে আর কি, কিন্তু উড়োজাহাজে চাপবার লোভে চেপে যায় সে। তোর চেয়ে কত বেশি জানি আমি, দেখ। গোবর্ধন মৌন সম্মতি জানায়। তখন দুই ভাইয়ের মধ্যে আবার প্রবল ভাবের সূত্রপাত হয়। বিখ্যাত বিমানবীর পৃথ্বীশ রায়ের নাম শুনেছ নিশ্চয়ই। তার খেয়াল হয়েছে নিজের মনোপ্লেনে ইটালি যাবেন, একেবারে নন স্টপ গেট কলকাতা থেকে ইটালি, এবং ইটালি থেকে ফের কলকাতা। বাঙালিদের মুখোজ্জ্বল করতে যাচ্ছেন তিনি। কিন্তু তার নিজের মুখ খুব উজ্জ্বল দেখাচ্ছিল না সকাল থেকে। দুজন সহযাত্রী চেয়ে খবরের কাগজে তিনি ইস্তাহার দিয়েছিলেন। তার পণের 16,000 জবাব এসেছে, কিন্তু প্রায় সবই 15-16 বছরের ছেলেদের কাছ থেকে। তিনি চেয়েছিলেন দুজন সাবালক সহযাত্রী, 28 থেকে 88 বছরের মধ্যে যাদের বয়স। স্পষ্ট করে সে কথা জানিয়েও দিয়েছিলেন। কিন্তু এ বয়সের কোনো লোক যে সম্প্রতি বাংলাদেশে আছে, হাজার হাজার আবেদনের ভেতরে তার কোনো প্রমাণ তিনি পাচ্ছেন না। না, সেরূপ কোনো আবেদন নেই। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন যে প্রাণহানির কোনো আশঙ্কা নেই, আর যদিই বা এরোপ্লেন বিকল হয় তখন প্যারাশুট রয়েছে। কিন্তু বয়স্ক বাঙালিরা প্রাণ রক্ষার প্রলোভনে সহজে পড়তে রাজি নয়, স্পষ্টই তা বোঝা যাচ্ছে। অনেক স্কুলের মেয়েও যেতে চেয়েছে, 8 বছরের ছেলেদের থেকেও অনুরোধ এসেছে, কিন্তু 28 থেকে 88-র মধ্যে একজনও না। পৃথ্বীশ রায় খামের পর খাম খুলেছেন আর ঘাড় নাড়ছেন। হ্যাঁ, এইসব ছেলেমেয়েরা যেদিন বড় হবে সেদিন আমাদের দেশেও বড় হবে, কিন্তু ততদিনে না। 28 বছর কি 88 বছর আর আক্ষেপ করার মতো সময় আমার হাতে নেই। সহযাত্রী বা না সহযাত্রী, আজই আমাকে যাত্রা করতে হবে। একটি ছেলে লিখেছে, দেখুন, আমি আপনার সাথী হতে রাজি, কিন্তু একটা শর্তে। আপনাকে এক সময় এরোপ্লেন বিকল করতে হবে, যেমন বায়োস্কোপে দেখা যায় তেমন হলেও চলবে। এরোপ্লেনে আগুন লাগিয়ে দিতে পারেন, তাতেও আমার বিশেষ আপত্তি নেই। কেবল আমাকে
প্যারাশুটে নামবার সুযোগটা দিতে হবে। অজানা দেশে অচেনা লোকেদের মধ্যে হঠাৎ আকাশ থেকে নামতে ভারী মজা হয় কিন্তু। আর একটা চিঠির বক্তব্য, আমাকে কি আপনি সঙ্গে নেবেন? আমার একটা মুশকিল আছে। আমার বয়স 28 বছর, কিন্তু দেখতে ভারী ছোট দেখায়। তাহলে আপনার মনে হবে 12 কি 14, এই হয়েছে গণ্ডগোল। এই জন্য আমাকে স্কুলেও খুব নিচু ক্লাসে ভর্তি করে দিয়েছে। কিন্তু আমি সত্যি সত্যি বলছি, আমার 28 বছর বয়স, সবে 28 পেরোলাম সেদিন। আপনি না হয় আমাদের পাড়ার টুনুকে জিজ্ঞাসা করতে পারেন। এই দুটি আবেদন সম্পর্কে গুরুতর বিবেচনা করছেন এমন সময় দুটি ভদ্রলোক এগিয়ে এলেন। কে আপনারা? উনি হচ্ছেন হর্ষবর্ধন, আমার দাদা। ওহ, শ্রীমান গোবর্ধন। তাকে চাই আপনাদের? উড়োজাহাজে ইটালি যাবেন? বেশ তো, বেশ তো। তা আপনাদের বয়স? 28 থেকে 88-র মধ্যে। তার থেকে একদিনও কম নয়। তবে কাল সকাল 10টার সময় হাজির থাকবেন দমদমে, দমদম এরোড্রাম, বুঝলেন? তা ভাড়া কত পড়বে? খুব বেশি নয় তো? 10,000 পর্যন্ত আমরা উঠতে পারি। বেশি টাকা তো সঙ্গে আনা হয়নি। হ্যাঁ, আসাম থেকে কলকাতায় এসেছি বেড়াতে। বিলেতে যাওয়ার মতলব ছিল না তো আগে। তা আপনি যখন খবরের কাগজে ছাপিয়েছেন যে 3 দিনে বিলেত ঘুরিয়ে আনবেন, উড়িয়ে আনবেন। হ্যাঁ, বিলেত উড়িয়ে আনবেন, তখন আমরা ভাবলাম মন্দ কি, এই ফাঁকে বিলেত ঘুরে ওর নাম কি বিলেত উড়ে আসা যাক না। নিয়ে যাব আবার নিয়ে আসবো, একদম মুফত। বরং আপনারা দাবি করলে কিছু করে দিতে রাজি আছি এর ওপরে। হ্যাঁ, বলে কি দাদা, বিনে পয়সায় বিলেত? কিন্তু দেখছো তো দাদা, টিকা ওড়ানো কত শক্ত এখানে। আমি তখনই বলেছিলাম তোমায়। তা বেশ, বিনে পয়সাই সই, অমনিই যাব বিলেত। তার কি হয়েছে? ওই যাকে বলে ভাজা চাল, তার নাম শুঁড়ি। বিলেত আর ইটালি একই কথা। সমুদ্র পেরোলে এই বিলেত, আর ইটালি কি আর আন্দামানি কি। ও আর আমাদের বোঝাতে হবে না। আমরা জানি। আকাশে আবার ভয় কিসের? এ তো রেলগাড়ি নয় যে কলিশন হবে। আর আকাশে এন্তার ফাঁকা, কোথায় কার সাথে বা ধাক্কা লাগবে বলুন? তুই কি বলিস রে গোবরা? তুমি বলো না, কোনো পাখিকে কি কখনো মরতে দেখা গেছে? মানে খাঁচার পাখি নয়, আকাশের পাখিকে। আকাশে যারা ওড়ে তাদের মরণ নেই দাদা। আর উড়োজাহাজ তো বলতে গেলে পাখির সঙ্গত্রই। এখনই পথে আস্তে আস্তে দেখলে না, ইয়া বড় বড় 2 পাখা। তা বটে, পাখা থাকলেই পাখি হয় বটে, কিন্তু আরশোলার এরোপ্লেন বাদ। কিন্তু আমার কথা তো তা নয়, প্রাণহানির ভয় নেই, সে কথা সত্য। তবু আমি বলছিলাম কি, আপনাদের কি লাইফ ইন্স্যুর করা আছে? নেই? তা একটা করে ফেলুন না। কেন যাত্রার আগে বলা যায় না তো? যদি একটা বিপদ আপদ ঘটে যায়, একটা প্রিমিয়াম দেয়া থাকলে আততায়ীর পরিবার তখন টাকাটা পাবে। হ্যাঁ, লাইফ ইন্স্যুর জানি বই কি, আসামের জঙ্গলেও ওরা গেছে। তা আপনি যখন বলছেন 50,000 কি লাখখানেকের একটা করে ফেলা যাক, তবে আমার নামেই করুন। ওর নামে করে কাজ নেই, ও কখনো মরবে না। আমি মরলে টাকাটা যেন গোবরাই পায়। হ্যাঁ, যা বলেছেন। যদি দৈবাত উড়োকল বেগড়ায়, বলা যায় না তো, পড়লেই তো সব চুরমার হাড়গোড়, একদম ছাতু। তখন কি আর কাউকে খুঁজে পাওয়া যাবে? ও, উনি আপনার সঙ্গে যাবেন না তাহলে? নিশ্চয়ই যাবে। যাবে না কে বললে? ওকে ছেড়ে আমি জমের বাড়ি যেতেও রাজি নই। বিলেত তো বিলেত। পৃথ্বীশ রায়ের উড়োজাহাজ ইটালির এরোড্রামে পৌঁছতেই সেখানকার প্রবাসী বাঙালিরা ভিড় করে এলো। অভিবাদন ও অভিনন্দনের পালা সাঙ্গ হলে হর্ষবর্ধন সংক্ষিপ্ত মন্তব্য করলেন। দেখছিস গোবরা, বাংলা ভাষাটা কীরকম ছড়িয়ে পড়েছে আজকাল। হ্যাঁ দাদা, নইলে বিলেতি সাহেবদের মুখে বাংলা বলি। পৃথ্বীশ রায় বুঝিয়ে দেন যে সমাগত ভদ্রলোকেদের সাহেবী পোশাক হলেও আসলে তারা বাঙালি। ব্যবসা বাণিজ্য কিংবা পড়াশোনার ব্যাপারেই এদের এই বিদেশে বাস। বাঙালি বলেই বাঙালিকে সম্বর্ধনা করতেই সবাই এসেছেন। তখন 2 ভাই দস্তুর মতো অবাক হয়ে যায়। বটে, বুঝেছি। তাহলে কাঠের কারবার নিয়েই এদের এখানে থাকা। তার বলতে কাঠের জন্য আসামের জঙ্গলে গিয়ে মানুষ বাস করে,
তা বিলেতে আসবে যে, আর বেশি কি। পৃথ্বীশ রায় জানান যে সন্ধ্যার মুখেই ওরা দেশমুখ হবেন। ইঞ্জিনের অবস্থা ভালো নয়, এই জন্য সারাটা দিন ওর কল মেরামত করতেই যাবে। হ্যাঁ, পুরো একটা দিন পাওয়া যাবে যখন, তাহলে এই ফাঁকে এই বিলেতি শহরটা দেখে নেওয়া যাক না কেন? হ্যাঁ, পুরো একটা দিন পাওয়া যাবে যখন। আসুন, এখানে যা যা দেখবার আছে আপনাদের সব দেখাবো আমি। হ্যাঁ, এইটুকুন ছেলে, তুমিও কাঠের কারবারে লেগেছো এই বয়সেই? না, আমার বাবা ডাক্তার। তার মানে তিনি তোমাকে ব্যবসাতে সাহায্য করেন, মরলেই তো কাঠের খরচ। বাপ ডাক্তার, ছেলের কাঠের কারবার, এর চেয়ে লাভের কি আছে? ব্যবসার দুটো দিকই এক চেটে ডবল লাভ। আমার ছেলেকে আমি ডাক্তারি পড়াবো আর নাতিকে দেবো আমাদের কারবারে, বুঝলি গোবরা? আপনারা সন্ধ্যার আগেই ফিরবেন কিন্তু। সে আর বলে দিতে হবে না, আপনি আমাদের ফেলে চলে গেলেই তো হয়েছে। সব অন্ধকার, এখান থেকে হেঁটে বাড়ি ফেরা আমাদের কম্য নয়। দোহাই, তা যেন যাবেন না। দেখছেন তো দাদা যা মোটা, একটু হাঁটলেই ওর হাঁপ ধরে। আমি হাঁটতে পারলেও দাদা পারবে না। হর্ষবর্ধনের আত্মসম্মানে ঘা লাগে। হ্যাঁ, দাদা পারবে না? নিশ্চয়ই পারবে, আলবাত পারবে। দাদার ঘাড় পারবে। তা দিতে দিতে সদর্পে তিনি অগ্রসর হন। মোটে দেখিয়ে দেবো গোফে। আসুন আপনারা আমার মোটরে, ওই যে আমার বেবি কার ওইখানে, আমি নিজেই ড্রাইভ করি। কিন্তু হর্ষবর্ধন থামেন না, তার অগ্রগতি ততক্ষণে শুরু হয়েছে। গোবর্ধন সভায় দাদার বিরাট পদক্ষেপ দেখতে থাকে। তার আশঙ্কা হয় হয়তো এবারে আসাম না গিয়ে দাদা শান্ত হবেন না, কিন্তু সন্দেহ অমূলক। হর্ষবর্ধন শটান গিয়ে মোটরে পৌঁছিয়েই গ্যাট হয়ে বসেন। তখন আশ্বস্ত হয়ে গোবর্ধনও দাদার অনুসরণ করে, কিন্তু হর্ষবর্ধন ভাইয়ের দিকে দৃকপাত করেন না। তিনি ভয়ানক চটে গেছেন, তিনি নাকি ভয়ানক মোটা, হাঁটতে গেলে তাঁর হাঁপ ধরে যায়। দেশে হলেও ক্ষতি ছিল না, কিন্তু বিলেতে এসে তাকে এমন ধার অপমান, যত বাঙালি সাহেবদের সামনে, ছি ছি। তিনি জোরে জোরে গোঁফে তা দিতে থাকেন। মুকুল ওদের মিউজিয়ামে নিয়ে যায়, সেখান থেকে চিত্রশালায়। এই যে সব চমৎকার চমৎকার ছবি দেখছেন, এসব হচ্ছে মাইকেল এঞ্জেলোর, পৃথিবীর একজন নামজাদা বড় আর্টিস্ট। হ্যাঁ, বলো কি? আমাদের মাইকেল বিলেতে এসে ছবি আঁকতো সে? বটে। মাইকেল এঞ্জেলোকে আপনারা জানলেন কি করে? মাইকেল জানি না, তুমি অবাক করলে। তুমি তার মেঘনাথ পড়নি? না তো, আমি জন্ম থেকেই এখানে কিনা, দেশে তো যাইনি কখনো। বল না গোবরা, বল না। সেইটে মুখস্থ সম্মুখ সমরে পড়ি, চূড়বীরামণি, বহুবীর বহুবীর। হ্যাঁ, মনে পড়েছে। বীর বহু চলি যাবে, গেলা জমপুরে, তারপরে তারপরে। হর্রে হর্রে হর্রে, করিগাজল ইংরাজ, নবাবের সৈন্যগণ ভয়ে ভঙ্গ দিল রণ। ও যে মিলে গেল, মাইকেলের মেনে না। তোর কিচ্ছু মনে থাকে না, তুই একটা অপদার্থ, একেবারে রাবিশ। আবার আমাকে বলিস হাঁটতে পারে না। এতক্ষণে প্রতিশোধ নিতে পেরে হর্ষবর্ধন একটু খুশি হন। তুমি মাইকেল পড়নি তো? পড়ে দেখো, অনেক বই আছে মাইকেলের। পড়লে বোঝা যায় বটে, কিন্তু পড়া চারটিখানি নয়, দস্তুর মতন শক্ত, দাঁত ভাঙা ব্যাপার। পড়লে বোঝা যায়। তুই তো সব জানিস মাইকেলের। বল দেখি, পোস্তি নিনাদিলের মানে কি? তুমি বলো দেখি। আমি আমি জানি না। আমি না জেনেই তোকে জিজ্ঞাসা করছি বুঝি। এমন কি শক্ত মানেটা শুনি? পোস্তি নিনাদিল, এ তো জলের মতো সোজা। নিনাদিল নি বাদ দিলেই টের পাবি, কিংবা পোস্তিনি না দিল তাও করা যায়। গোবর্ধন তার পাণ্ডিত্যে কাবু হয়ে পড়েছে দেখে পুনরায় তিনি গোঁফে হস্তক্ষেপ করেন। এই তোর বিদ্যে, তবু হ্রেস্বাধ্বনি এখনো তোকে জিজ্ঞাসাই করিনি। মাইকেলের ছবিগুলো কিন্তু বেশ না দাদা? বেশ না ছাই, এর চেয়ে ওর পদ্য ঢের ভালো। মুকুল ওদের আরও অনেক কিছু দেখায়। মাইকেল অ্যাঞ্জেলোর গড়া মূর্তি, মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য, মাইকেল অ্যাঞ্জেলোর ফ্রেস্কো এবং আরও কত কি কারুকার্য। মাইকেল এই বিদেশে এসে এত কাণ্ড করে গেছে ভেবে দুই ভাই কম অবাক হয় না। বলতে গেলে গোটা ইটালিটাই গড়ে পিঠে গেছে সেই মাইকেল। মাইকেলের বাড়ি কোথায় ছিল জানিস গোবরা? যশোরে কি খুলনায় যেন।
হুম, আসামে, আমাদের আসামে। আসামি ছাড়া কেউ অত খাটতে পারে নাকি? এরকম প্রাণ দিয়ে খেটেছে দেখ। হ্যাঁ, ঠিক যেন ফাঁসির আসামি। ফাঁসির আসামির মতো প্রাণ দিয়ে খাটতে পারে কেউ? মুকুল ওদের বিখ্যাত রোমান ফোরাম দেখায়। এও আমাদের মাইকেলের তো। না, তার জন্মাবার 1000 বছরেরও আগের তৈরি। ও, হর্ষবর্ধন কিঞ্চিত হতাশ হন। অতি প্রাচীনকালের একটা প্রস্তর স্তম্ভের কাছে এসে মাইকেলের। তার জন্মাবার 2000 বছর আগেকার। হর্ষবর্ধন দমে যান। মুকুল তাকে একটা বিরাট প্রস্তর মূর্তি দেখিয়ে জিজ্ঞাসা করে, ওটাকার মূর্তি জানেন? মাইকেলের বোধ হয়। ওহ, ভাস্কো ডা গামা, নাম শোনেননি? গামা গামা নামটা শোনা শোনা মনে হচ্ছে যেন। খুব কুস্তি করে বেড়াতো লোকটা না? ভাস্কো ডা গামা ভারতবর্ষ আবিষ্কার করেছিল, এ কথা ইতিহাসে লেখা আছে, কিন্তু কুস্তি টুস্তির কথা তো পড়িনি কখনো। ভারতবর্ষ আবিষ্কার করেছেন? তুমি অবাক করলে বাপু। এইমাত্র আমরা তো ভারতবর্ষ থেকেই আসছি, কিন্তু কই এরকম কথা তো শুনিনি। অত বড় দেশটা আবিষ্কার করলো আর আমরা তার বিন্দু বিসর্গ জানতে পারলাম না। তুমি ভুল পড়েছ, ভারতবর্ষ নয়। কুস্তি আবিষ্কার করেছিল গামা, আমি ভালো রকম জানি। কি গামা বললে? ভাস্কো ডা গামা, বেশ নামটা। তা লোকটা কি মারা গেছে? অনেক দিন, 400 বছরেরও আগে। 400 বছর? বলো কি হে? তা কিসে মারা গেল সে? কি জানি, বসন্ত বোধ হয়। বইয়ে তো পড়িনি, জানি না। হামও হতে পারে। হতে পারে, তাও হতে পারে। বেঁচে নেই যখন, কোনো কিছুতে মারা গেছে নিশ্চয়ই। মাথা নাড়তে নাড়তে মুকুলের ঘাড়ে ব্যথা হয়। বাপ মা আছে? অসম্ভব। প্রশ্ন শুনে মুকুল আকাশ থেকে পড়ে। ছেলে পুলেই বেঁচে নেই তো বাপ মা? অবশেষে ওরা পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বস্তুর সম্মুখীন হয়, মিশরের কোনো এক রাজার মমি। দেখছেন, মামি, মামি। কি বললে? কি নাম ভদ্রলোকের? নাম? ওর কোনো নাম নেই, জিশিয়ান মামি। মাইকেলের মতো কোনো নামজাদা লোক বোধ হয়। তাই বিলেতেই কি এর জন্ম? না, জিপসিয়ান মামি। আমাদের বাংলাদেশের মানে আমাদের আসামের তবে? না না, বলছি তো, জিপসিয়ান। তাই বলো। এতক্ষণে বুঝেছি ইংরেজ। না, ইংরেজ নয়, ফরাসি নয়, জার্মান নয়, ইটালির লোকও নয়, এমনকি বাঙালিও না। ইজিপ্টারের জন্ম। ইজিপ্টায় জন্ম? ইজিপ্টা বলে কোনো দেশের নাম তো কখনো শুনিনি। ইজিপ্টার না ইজি চেয়ার, তুমি ঠিক জানো? ইজিপ্টটা কোনো বিদেশ টিদেশ হবে। গোবরা, তলায় কি লেখা রয়েছে পড়ে দেখ তো। FROM ফ্রম ইজি ওয়াই পেটে। এড ওয়াইফড, এগ ওয়াইফড হইতে। এগ মানে ডিম, অর্থাৎ যেখান থেকে আমাদের দেশে ডিম চালান যায় সেখানকার এই লোকটা। বোধহয় কোনো ডিমের আড়তদার টাড়তদার। মামি, মামি, তা এর মামা কোথায় গো? মুকুলের ঘাড় টনটন করছিল। সে হাত নেড়ে জানায় যে ওর জানা নেই। দেখছিস গোবরা, কিরকম মজা করে শুয়ে আছে লোকটা, কেমন শান্তশিষ্ট মুখের ভাব। এ কি এ কি মারা গেছে নাকি? নিশ্চয়ই 3000 বছর। হ্যাঁ, বলো কি? 3000 বছর ধরে এমনই মরে পড়ে রয়েছে? শোনো ছোকরা, তুমি কি বলতে চাও কও দেখি? বাংলাদেশ থেকে এসেছি বলে কি আমাদের বাঙাল পেয়েছো? যা খুশি তাই বুঝিয়ে দিচ্ছ। ছেলে মানুষ বলে এতক্ষণ তোমাকে কিছু বলিনি। তা বিলেতের ছেলে বলে কি তোমাকে ভয় পেয়ে চলতে হবে? অত ভীতু নই আমরা। তোমার চেয়ে আমাদের বাংলাদেশের ছেলেরা ঢের ঢের ভালো। হর্ষবর্ধনের মুখ এবার অত্যন্ত গম্ভীর হয়। তিনজনকে বাক্যহীন গুরুগম্ভীর মুখে ফিরতে দেখে পৃথ্বীশ রায় বিস্মিত হন, কিন্তু জিজ্ঞাসাবাদের আগেই মশাই চলুন। আর নয়, এদেশে আর এক মুহূর্ত না। এই আপনার বিলেত, দূর দূর, সারা শহরটায় দেখবার মতো কিচ্ছু নেই। এর চেয়ে আমাদের কলকাতা ভালো, ঢের ঢের ভালো। হ্যাঁ, ঢের ঢের ভালো।